বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করে থাকি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে। কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সর্বোপরি রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু পেশার, সেই পেশার যে কার্যক্রম, সেই অভিজ্ঞতাগুলোকে নিয়ে। আর আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন স্ব পেশার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা। তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলার চেষ্টা করব একেবারে ইয়াং জেনারেশনের জন্য, যারা স্বপ্ন দেখেন চিকিৎসক হব, যাদের লালিত স্বপ্ন, যারা আজীবনের স্বপ্ন, ব্যক্তিগত স্বপ্ন বা পারিবারিক স্বপ্ন রয়েছে, যারা চিকিৎসক হতে চান। চিকিৎসক হতে গেলে কি করণীয় ছাত্র অবস্থায় এবং চিকিৎসক হওয়ার পরে পরবর্তী অবস্থায় আসলে কি করণীয় সফল হতে চাইলে এই পেশায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশের স্বনামধন্য চিকিৎসক, অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক, দীর্ঘদিন যাবৎ যিনি এই পেশায় জড়িত, ডাক্তার আরিফা শারমিন মায়া, জেনারেল প্রসূতি ও গাইনি এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ও সার্জন কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। ডাক্তার আরিফা শারমিন মায়া, আপনাকে স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? স্বাগত। আসসালামু আলাইকুম। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে একজন চিকিৎসক হতে গেলে কি করণীয়, সেই বিষয়টিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, যে ছাত্র অবস্থায় আসলে কি করণীয় এবং চিকিৎসক হয়ে যাওয়ার পরে, ছাত্র জীবন শেষ করার পরে পরবর্তী সময়গুলোতে আসলে কি করণীয়। কারণ আমরা জানি একজন চিকিৎসক তার জীবনে অনেক ত্যাগ স্বীকার করে থাকেন। এটি জরুরি, জনগুরুত্বপূর্ণ একটি সেবা। তো শুরুতেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের আজকের আলোচনার বিষয়টিকে ঘিরে, যে আসলে ছাত্র অবস্থায় একজন ছেলে বা মেয়ে, তরুণ ছেলে বা মেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা চিকিৎসক হতে চান, তাদের ছাত্র জীবন থেকে আসলে কিভাবে শুরু করা উচিত যদি বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে জীবনটা চিন্তা ভাবনার যে গতিময়তা আসে তখন আমরা চিন্তা করি যে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের পরে মানুষ আসলে জীবনের বাঁকটা ঘুরে যায়। তবে সিদ্ধান্ত কিন্তু অনেক সময়, যে একটু আগে বলছিলেন, যে পারিবারিকভাবে বা নিজে থেকে, পরিবার থেকে অনেকেরই চাওয়া থাকে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভবিষ্যতে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। এটা তো থাকবেই। এই পরিবেশ থেকে চাওয়াটা থেকেই অনেকের মনের মধ্যে লালিত হয় স্বপ্নটা। আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নিজে থেকেও চাওয়া থাকে পারিপার্শ্বিক কিছু কারণ থেকে। যেভাবেই চাওয়াটা মনের মাঝে জাগ্রত হোক না কেন, তাকে যদি ডাক্তার হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হয়, তা এই যে পড়ার যে একটা বিষয়, যেমন সব বিষয়ে কিন্তু পড়াশোনা করতে হয়। কিন্তু মেডিকেল সায়েন্স এটা আসলে এমন একটা সায়েন্স, আমি যেটা বলি যে অন্যান্য সব পেশাই আসলে জীবনকে সাজায়। আর জীবনকে বাঁচায় হচ্ছে ডাক্তার। তো সেক্ষেত্রে বাঁচানোর যে ইচ্ছাটা, সেটার সাথে আমাদের পড়াশোনার সাথে গতিময়তা, মানে সবসময় এটাকে সাস্টেইন ধরে রাখতে হবে। কনসেনট্রেশনটাকে ফোকাস করতে হবে যে আমি ওই লাইনে যাবো। তো যখনই চিন্তা করবে সে, হ্যাঁ, মানে আমি ডাক্তারি পেশায় যাবো, তাহলে তাকে এইটার সাথে জড়িত আমার কোন সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতে হবে অথবা গুরুত্ব দিতে হবে, সেটা আমাকে আগে চিহ্নিত করতে হবে। যেমন ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, এখন তো সিস্টেম কিছুটা চেঞ্জ হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আগে যেটা আমরা বলতাম যে বায়োলজি এটা তো ম্যান্ডেটরি, এটা নিতে হবে। কেউ 4 সাবজেক্ট নেন, হতে পারে, বাট এই জিনিসটা সম্পর্কে ভালো লাগাও তার থাকতে হবে। মানুষের আ সেটা হচ্ছে, আমরা তো বোটানি, জিওলজি পড়ি, হ্যাঁ? এটা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, আর মানুষের জীবন তো একটা প্রাণী।
তো ওই বিষয়টা যেরকম থাকতে হবে, কিন্তু মাইন্ড সেটআপ হতে হবে যে আমাকে পড়াশোনাটা একটু বেশি কনসেনট্রেশন দিয়ে করতে হবে। তাই বলে এটাই না যে একদম আমরা বলি বুকিশ। হ্যাঁ, শুধু বই। বইয়ের সাথে আমাকে পারিপার্শ্বিক বিষয়গুলোকে একটু কনসেন্ট্রেট করতে হবে। এবং যখন ইন্টারমিডিয়েট এর পরে যে ৩ মাস বা ২ মাস বা যেটাই হোয়াটএভার যে সময়টুকু হাতে থাকে, এই সময়টুকুতে যেটা করতে হবে যে বেসিক যখন ইন্টারমিডিয়েট একজন ছাত্র পড়ছে বা যখন সে ম্যাট্রিকে শুরু করেছিল, তখন তাকে ওই বিষয়টার প্রতি বেশি মনোযোগী হতে হবে এবং পরীক্ষা দেয়ার পরে যে ৩ টি মাস, সেই ৩ টি মাস তাকে যেটা করতে হবে, আজকাল কিন্তু অনেক সাপোর্টিভ কিছু ইনস্টিটিউশন বা কোচিং সেন্টার আমরা যেটা বলি আছে। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই যে আমার বেসটা মানে আমি যখন পড়াশোনা কন্টিনিউ করছি, আমার বেসিকটা যদি আগে থেকেই মজবুত হয়, তাহলে কিন্তু আমি যেকোনো জায়গায় যেতে পারবো। মানে একটা স্টুডেন্টের চিন্তাধারা এরকম থাকবে। কারণ শুধু যদি মনে হয় যে না আমি ডাক্তারি পড়বো, ঠিক ওই ৩ মাস সময় আমি প্রিপারেশন নিবো, তাহলে কিন্তু কাজটা হবে না। আমার বেসটা কিন্তু ওই ম্যাট্রিক, ইন্টার থেকেই আসবে এবং এটাকে আমরা বলি ঝালাই দেওয়া। এটাকে পোক্ত করা হবে ওই ৩ টা মাস। অর্থাৎ পড়াশোনাটাকে কন্টিনিউয়াস একটা ধারায় রাখতে হবে। জি, আপনার আলোচনার সূত্র ধরে একটি প্রশ্ন রাখতে চাই যে অনেক সময় আমরা যেটি দেখি যে যখন ছাত্র অবস্থায় কাউকে জিজ্ঞেস করা হয় তার এইম ইন লাইফ সম্পর্কে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু খুব সহজেই কমনলি বলে দিই যে আমি ডাক্তার হতে চাই। অনেক সময় নিজের ইচ্ছেতেও হতে চাই, অনেক সময় পারিবারিক চাপের কারণেও হতে চাই বা পরিবার থেকে চাপিয়ে দিতে চাই। এবং আমাদের দেশের সমাজ ব্যবস্থায় যেটি আমরা দেখেছি বা বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে বা আপনারা যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে থাকেন তাদের কাছেও এই ধরনের অনেক অভিজ্ঞতা হয়তো রয়েছে যে পরিবার থেকে অনেক সময় বাবা-মা তাদের স্বপ্নটাকে সন্তানের মাধ্যমে বাস্তবায়ন করতে গিয়ে সন্তানদেরকে কিন্তু চাপের মধ্যে ফেলে দেয়। তো একজন শিক্ষার্থীর আসলে কিভাবে মনস্থির করে এই চিকিৎসা পেশায় আসা উচিত বা চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত? সেটা কি একদম নিজের ইচ্ছা থেকে, নিজের ভেতরের ইচ্ছাশক্তি থেকে, না পরিবারের সিদ্ধান্ত চাপিয়ে দিলে আসলে সেটা কতটা মানে যৌক্তিক হয়ে যায়? এটা খুবই সময় উপযোগী একটা প্রশ্ন আসলে, হ্যাঁ? একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী ও যদি মন থেকে পরিবার থেকে চাওয়া তো ও শুনতেই থাকে হয়তো 9-10 এ পড়ছে বা ইন্টারমিডিয়েট এ যে, "মা বা বাবা আমি কিন্তু চাই তুমি এটা হও।" ও যদি এটার সাথে তার মনকে মেলাতে চায় যে, "হ্যাঁ, ঠিক আছে আ আ তোমরা চাও? আমারও কিন্তু ইচ্ছে আছে।" সেটা অন্য জিনিস। কিন্তু কেউ যদি মোটেই এই ডাক্তারি পেশায় তাকে নিয়োজিত করতে মনস্থির না করে, কখনোই কোনো বাবা-মা বা পরিবারের উচিত হবে না তাকে এই বিষয়ে খুব বেশি অনুপ্রাণিত করা। এটা হচ্ছে ১ম কথা। এ বিষয়ে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ বলতে চাই যে, আমার নিজের ছেলে কিন্তু ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটে খুব ভালো স্কলারশিপ পেয়েছে, ভালো মার্কস পেয়েছে। বাট ও কখনোই আমরা দুজনই ডাক্তার। ও কখনোই চায়নি সে ডাক্তার হবে। এবং ম্যাট্রিকের আগে থেকে সে বলেছে, "আম্মু আমি কোনদিন কিন্তু তোমাদের প্রফেশন এ যাব না।" এবং আমরা তাকে কখনো জোর করিনি। সে ইউনিভার্সিটিতে এখন পড়ছে। যাই হোক, এটাই আমার কথা হচ্ছে যে জোর করে দেয়াটার সাথে যদি ওর ভালো লাগাটার সম্পৃক্ততা থাকে, হ্যাঁ, সেও বুঝবে যে আচ্ছা আমার বাবা-মা চাচ্ছে দেখে আমি ইন্টারেস্ট ফিল করছি কিনা। আমি কারণ এই প্রফেশনটা তো নিঃসন্দেহে একটা নোবেল প্রফেশন। এই প্রফেশনের সৎভাবে, সুন্দরভাবে একটা মানে জীবন চালানো যায় এবং একই সাথে মানুষের কল্যাণ করা যায়। এই দিক থেকে যদি কেউ চিন্তা করে হ্যাঁ, যে আমি দুটোকে একসাথে করব। আমি আমার পেশাগত জীবন, আমি আমার সামাজিক জীবনে একটা স্ট্যাটাস বজায় রাখতে পারবো। একই সাথে মানুষের জন্য করতে পারবো। তাহলে সে নিজে থেকে এই পেশায় আসতে পারে। না সেটি আপনি আপনি যথার্থই বলেছেন এবং যেটি বললেন যে আসলে নিজের ইচ্ছা শক্তিটাও একটা বড় জিনিস এবং আমি আপনার কাছে যদি কম্পেয়ার করতে চাই, আপনি জানেন বিভিন্ন প্রফেশনে মানুষ আসলে রয়েছে। আমরা কেউ ব্যাংকার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ আরো নানা পেশায় জড়িত, কেউ আপনার খেলাধুলা নিয়ে, কেউ হয়তো মিডিয়া নিয়ে কাজ করছি। তো আপনার কাছে কি মনে হয় যে একজন চিকিৎসক হিসেবে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই চিকিৎসা পেশায়। তো সেই অভিজ্ঞতার আলোকে একজন তরুণ ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী যদি চিকিৎসা সেবায় নিজেকে দেখতে চায় সেক্ষেত্রে আসলে ডেডিকেশন লেভেলটা এবং ডিসিপ্লিনের জায়গাটা থেকে যদি আপনাকে বলতে বলিস, তো সেই দুটো বিষয় নিয়ে আপনি আসলে কি বলবেন? হ্যাঁ, ১ম এ যেটা বললেন ডেডিকেশন, এটা আমি একটু আগেই আমার কথার ফাঁকেই বলে দিয়েছি যে ডেডিকেশন মাস্ট, হ্যাঁ? সে যখন চিন্তা করবে যে আমি আ এই প্রফেশন এ যাবো, আ তুলনামূলক যেটা আমি বললাম যে লেগে থাকার বিষয়টা। কারণ এই ডাক্তারি প্রফেশনটা এমন যেখানে মানে পরীক্ষা দেয়াটাই চান্স পাওয়াটাই বড় বিষয় না। এখানে অনেকগুলো ধাপ রয়েছে, অনেক সেমিস্টার রয়েছে এবং আমরা বলি কোর্স কারিকুলাম রয়েছে। কোন একটা কোর্স কারিকুলামে হয়তোবা সে আপ টু ডেট হতে পারল না। মন ভেঙে যাওয়া যাবে না।
তাকে এটা ওভারকাম করার মানসিকতা থাকতে হবে। কারণ অনেকগুলো আইটেম, অনেকগুলো ছোট, ছোট পরীক্ষা, তারপরে একটা বড় পরীক্ষা, এরপরে আবার ফাইনাল পরীক্ষা। তো এই জিনিসগুলো তাকে মাথায় সেট করতে হবে। মনে রাখতে হবে যে আমাকে এই ধাপগুলো পেরোতে হবে। এই ডেডিকেশনটা তার থাকতে হবে। হ্যাঁ? আর যে আপনারা বললেন যে মনস্থির করার বিষয় বা পড়াশোনার যে সিস্টেমটা কিভাবে সে অ্যাডাপ্ট করবে। তো সে যখন চিন্তা করবে যে আমাকে এতগুলো ধাপ ক্রমান্বয়ে পেরোতে হবে, ও কিন্তু ওর সিস্টেমে যখন ঢুকে যাবে, তখন কিন্তু ওর অনেক গাইডলাইনই আসবে টিচার থেকে বা ওর সিনিয়র কেউ থাকবে। আ হতে পারে ফ্যামিলিতেও অনেক মেম্বার থাকে ডাক্তার। তারাও তাকে হেল্প করতে পারে। তবে যেটা হচ্ছে যে এই ডাক্তারি প্রফেশনটা থেকে আমাকে প্রতিটা জিনিসকে বুঝে পড়তে হবে এবং আমার প্র্যাকটিক্যাল এর সাথে সামঞ্জস্য রেখে চিন্তা শক্তিটাকেও বাড়াতে হবে। জি, সেটি। আপনি যেটি বলছেন আসলে ডেডিকেশন, ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। এবং এখানে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে আমাদের দেশে যে সমস্ত সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে বা অনেকে কিন্তু দেশের বাহিরের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এখানে ডাক্তারি ক করছেন। তো আপনার কাছে জানতে চাই যে একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে যখন একজন শিক্ষার্থী এমবিবিএস কমপ্লিট করলো, সে যখন চিকিৎসা পেশায় আসতে চায়, এখানে একটা নিবন্ধনের একটি বিষয় থাকে। আসলে ডিগ্রি কমপ্লিট করার পরে বা একাডেমিক একেবারে প্রাইমারি একাডেমিকটা শেষ করার পরে আপনার একজন চিকিৎসক হিসেবে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার আসলে কি প্রসিডিউর মেইনটেইন করতে হবে বা কিভাবে আপনাকে এই চিকিৎসা পেশায় একজন পেশাদার চিকিৎসক হিসেবে আসতে হবে? অবশ্যই আমাদের যেটা আমরা বলি কোর্স কারিকুলাম যখন বলি এমবিবিএস যেটা একদম গ্র্যাজুয়েট লেভেল যেটা, সেটা যখন একজন স্টুডেন্ট কমপ্লিট করবে, তাকে অবশ্যই ১ম এই তো এই স্টুডেন্টরা মানে এমবিবিএস মানে ডাক্তার। এটা নিয়ে কোন সন্দেহ নাই। তার রাইট আছে। কিন্তু সেই রাইটটাকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে একটা রেজিস্ট্রেশন যেটাকে বলি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি এখানে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন করার পরে তাকে এক নির্দিষ্ট সময় পরে এখন অনলাইনেও করা যায়। সময় পরে তাকে এই বিএমডিসি সার্টিফিকেটটা দেয়া হয়। এবং এই বিএনপিসি সার্টিফিকেট কিন্তু রিনিউ করতে হয়। অনেক সময় ৫ বছর পরে করা যায়, অনেক সময় এককালীন ১০ বছর বা ২০ বছর পরেও কিন্তু করা যায়। তো যখন সে রিনিউ করবে, সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন কিন্তু সে একজন জেনারেল ফিজিশিয়ান যদি সে মনে করে আমি একজন জেনারেল ফিজিশিয়ান সাধারণ একজন এমবিবিএস ডাক্তার হিসেবে আমি প্র্যাকটিস করতে পারবো, তখন কিন্তু সে প্র্যাকটিস করতে পারবে। সে কিন্তু কোনো আলাদা সাবজেক্টে স্পেসিফাইড তখন না। তখন ইন জেনারেল মানে একজন এমবিবিএস বলতে আমরা তাকে সমস্ত কিছু তার সার্জারি জ্ঞান থাকতে হবে, গাইনি থাকতে হবে, মেডিসিন, শিশু, চর্ম, প্রাথমিক যেটা আমরা বলি না একেবারে প্রাইমারি যে একটা মানুষ প্রাইমারি লেভেলে কোনো কমপ্লেইন নিয়ে যদি আসে, সেটাকে প্রাথমিক সমাধান দেওয়ার যে যোগ্যতা সেটা এমবিবিএস লেভেলে একজন ডাক্তার অবশ্যই পারবেন এবং এই প্র্যাকটিস করতে হলে তাকে বিএমডিসি সার্টিফিকেটটা থাকতে হবে। জি, আপনি যথার্থই বলেছেন। আসলে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে এই পেশায় আসতে হবে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে আমরা আসলে খুব বুঝে বা না বুঝে একটি শব্দ চিকিৎসকদেরকে নিয়ে হরহামেশা ব্যবহার করে থাকি, ভুল চিকিৎসা এবং এটি নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু এটি নিয়ে কথা বলেছেন। যে আসলে এই যে ভুল চিকিৎসার কথাটা আমরা বলি, এই জায়গাটাতে আসলে একজন চিকিৎসকের দায়বদ্ধতা কতটুকু বা আমরা সাধারণ মানুষ যত সহজে বলে দেই যে ভুল চিকিৎসা করেছেন একজন চিকিৎসক সেটা নিয়ে আপনাদেরকে নানা বিব্রতকর অবস্থায় নানা হেনস্থার শিকারও হতে হয়েছে সাম্প্রতিক সময়ে যেটি খুবই দুঃখজনক। তো এই বিষয়টার ক্ষেত্রে আসলে একজন ইয়াং চিকিৎসক যখন চিকিৎসা পেশায় আসতে চায়, এই বিষয়টাকে তাকে আসলে কিভাবে সচেতন হওয়া জরুরি বলে মনে করেন? বা আপনি কি করবেন এই ধরনের ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ। এই প্রশ্নটাও খুবই চমৎকার একটি প্রশ্ন। আ আমাদের বিশেষ করে আমাদের গাইনি ফ্যাকাল্টিতেই কিছুদিন আগেই এটা ঘটে গেছে। তো যেটাই হোক, ভুল চিকিৎসা এই শব্দটা উচ্চারণ করার আগে অনেকগুলো বিষয় চিন্তা করার আ প্রেক্ষাপট রয়েছে। যেটা হচ্ছে আমরা খুব সহজেই মানে কারা বলছি, কেন বলছি এটা কিন্তু কেউ বিচার্য করে না। শব্দটা শুনলে মাথায় ক্লিক করে সবাই যে হ্যাঁ, ভুল চিকিৎসা মানে ইট ইস রিলেটেড টু ডক্টর। বাট এই যে ভুল চিকিৎসা কথাটা এত সহজে কখনোই বলা উচিত না। এটা আমরা আমাদের ডাক্তারি প্রফেশনেও কিন্তু আছে। প্রত্যেকটা সাবজেক্টে যেমন একজন ডাক্তারকে ভুল চিকিৎসা বলার আগে তাকে বিবেচনা করতে হবে। যে ওখানে উনার সম্পৃক্ততা কতটুকু? একটা সিস্টেম রয়েছে ডাক্তারি প্রফেশনে। একটা হসপিটাল বা ইনস্টিটিউশন রয়েছে, কর্মচারী রয়েছে, সেখানে ওষুধ মানে ড্রাগ ফ্যাকাল্টি রয়েছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেখানে ডিউটি আওয়ার এর ব্যাপার রয়েছে, ইন্সট্রুমেন্ট রয়েছে, লজিস্টিক সাপোর্ট রয়েছে। হুম? এগুলো সবকিছু মিলে কিন্তু একটা জাজমেন্ট হওয়া উচিত। হ্যাঁ? তো কোন কারণে অবশ্যই মানুষ, ডাক্তারও মানুষ।
ভুল হতে পারে, তবে ডাক্তারের কাছে ভুল আমরা কখনোই চিন্তা করি না। কারণ ডাক্তার জীবনকে বাঁচানোর জন্য তার মানে এইমটাই কি? সে ডাক্তার প্রফেশন মানেই তার প্রফেশনটা হচ্ছে তার সর্বোচ্চ উপায়ে একটা রোগীকে বাঁচানোর। সেই অনেক সময় এই উপায়টার জন্য তার যে প্রয়োজনীয় ফ্যাসিলিটি সেটা কিন্তু অনেক সময় তার হাতে থাকে না। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এই যে আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেকেই জানে না। এবং না জেনেই শুধু মিডিয়া কভারেজ বা অনেক কিছু হিসেব করে একজন ডাক্তারকে একটা রোগী মারা গেল ব্যাকগ্রাউন্ড কোনো কিছু না জেনে ডাক্তারকে সবার আগে ধরে নিয়ে আসলো বা তাকে মুখোমুখি হতে হলো। এটা আসলে কখনোই কাম্য না। একটা সুশীল সমাজে কখনোই কাম্য না। হ্যাঁ, যদি দোষী সাব্যস্ত হয় আপনি সিস্টেমের মধ্যে দিয়ে যান। আপনি ইনকোয়ারি করেন সেখানে ডাক্তারি প্রফেশন রয়েছে, অন্যান্য সবাই রয়েছে। এরপরে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তরুণ চিকিৎসককে আমরা অবশ্যই বলব। কারণ তো আমাদের আজকে আমরা ডাক্তার সমাজ কেন? এজ এ হোল যদি আমরা চিন্তা করি বাংলাদেশের পার্সপেক্টিভ এ আমাদের মেধাবী ছাত্ররা, তরুণরা কিন্তু দেশে থাকতে চাচ্ছে না। কারণ কি? তার কারণ কিন্তু এই যে এরকম কিছু নেগেটিভ অ্যাটিটিউড বা ভয় পাওয়ার যে অ্যাটিটিউড যে একটা ডাক্তার বলে আমি এত চেষ্টা করে একজন রোগীকে বাঁচাতে চাই। আমাকে যদি ভুল চিকিৎসার অপবাদ নিয়ে আ থাকতে হয় তাহলে আমি হোয়াই ইন দিস কান্ট্রি আমার দেশে কেন? এই হচ্ছে বিষয়টা। তো ভুল চিকিৎসা নিয়ে আ পলিসি পর্যায়ে সব পর্যায়ে আসলে কথাটাকে সুন্দরভাবে মানে প্রতিভাত করা উচিত যে এই শব্দটাই যেন আগে উচ্চারিত না হয় আসল কারণটা না জেনে। জি, আপনি যথার্থই বলেছেন। আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই পেশায় রয়েছেন, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনার কাছে আমরা যে প্রশ্নটি রাখতে চাই, সেটি হলো যে আমরা সাধারণ মানুষ হিসেবে বাইরে থেকে চিন্তা করি যে একজন ডক্টরের অর্থনৈতিক সচ্ছলতা, স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময় জীবন। কিন্তু তার পেছনে তার যে ত্যাগ, তার যে স্যাক্রিফাইস থাকে প্রতিনিয়ত, যেটি হয়তো আমরা সাধারণ মানুষ সবসময় জানতেও চাই না, বুঝতেও চাই না বা বোঝার চেষ্টা করি না। তো আপনার সেই অভিজ্ঞতার আলোকে আজকে এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই যে একজন চিকিৎসকের ঠিক প্রাত্যহিক জীবন বা ডেইলি লাইফ আসলে কেমন? আ ব্যাকগ্রাউন্ড এর কথাগুলো আপনি সুন্দরভাবেই বলেছেন, যথার্থই বলেছেন। তবে আমি আমি একজন চিকিৎসক হিসেবে নিজেকে গর্বিত মনে করি এবং আমি হ্যাপি। কারণ কি? যে অনেক আমি তো মেনেই নিয়েছি যে হ্যাঁ, আমার এই যাত্রাপথে দেখা গেছে যে মাঝরাতে উঠেও একটা আমার ফোন আসলো যে বাচ্চার হার্টবিট খারাপ, মার অনেক প্রেশার। আর আমি যেহেতু উচ্চ ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করি। আমি কিন্তু ঘরে থাকতে পারব। রাত ৩ টা হলেও আমাকে ছুটে যেতে হবে। এই যাওয়ার পেছনে আমার ভালো লাগাটাই কাজ করে যে আমি সঠিক সময়ে পৌঁছানোর পরে আমি যখন ডেলিভারি করে একটা সুস্থ বাচ্চাকে দিতে পারলাম মাকে, একটা পরিবারের শান্তি আসলো। এটা আমার ভালো লাগা। কিন্তু একই সাথে আমার হয়তো বিছানায় চাদরে আমার বাচ্চা আমার আঁচল টেনে ধরছে, "মা তুমি যেতে পারবা না।" এটা আমার কষ্টের জায়গা। যে মাঝরাতে তাকে আমি deprive করছি। কিন্তু সর্বোপরি আ আ সবকিছু মিলে যেহেতু আমি মনে করি যে না আমি চিকিৎসা সেবায় নিয়োজিত করেছি নিজেকে। এই যে আমাদের অনেক সময় ঈদ নাই, কোন প্রোগ্রাম নাই। আ আমাদের কিন্তু বিশেষ করে ঈদে আরো বেশি হয় ব্যাপারগুলো। কোন প্রাইভেট জায়গায় থাকে না। আমি যেহেতু সরকারি চাকরি করি, সবকিছু মিলে ঈদের মধ্যে যে মানে এই এমার্জেন্সি গুলা আমাদের যেকোনো সময় আসলে মিট করতে হয় বা ফেস করতে হয়। তবে আ এই এমার্জেন্সি গুলো মিট করার পরে যখন একটা ভালো জিনিস আমাদের সামনে আসে, তখন কিন্তু এটার কষ্ট থাকে না। তবে তরুণদেরকে কিন্তু এটা মেনে নিতে হবে যে হ্যাঁ, এরকম হতে পারে। তবে সাপোর্টিভ ব্যাপারও থাকবে। আমার ফ্যামিলির সাপোর্টও কিন্তু একটা বড় বিষয়। এটাও খেয়াল রাখতে হবে। যে আপনার কাছে কি মনে হয় যে আসলে একজন চিকিৎসক হিসেবে সফল হতে গেলে বা এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে পারিবারিক সমর্থনটা আসলে কতটা জরুরি? যদিও আসলে প্রতিটি ক্ষেত্রেই পারিবারিক সমর্থন অত্যাবশ্যকীয় এটি বলার অপেক্ষা রাখে না। অবশ্যই, অবশ্যই। পরিবার তো সবসময় সাপোর্ট করবে। এটাই আসলে আমাদের কাম্য। কিন্তু আ আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা আসলে হয়ে ওঠে না। আমাদের অনেক সময় আমরা কিন্তু এখনো নিউক্লিয়ার ফ্যামিলি হই নাই। হ্যাঁ? তো আমরা পারিবারিকভাবেই থাকতে পছন্দ করি। কিন্তু এই যে পরিবারের সাপোর্টটা যেমন আমি বলব যে আমার এত দূরে মানে এই যে ডিগ্রি গুলা নেয়া সবকিছুর পেছনে আমার মার অবদান অনেক বেশি। তো সেরকম প্রতিটা ফ্যামিলিতেই শ্বশুর-শাশুড়ি হোক, মা-বাবা বিশেষ করে কাছের যে মানুষটা হাসব্যান্ড অথবা ওয়াইফ তাকে যদি সাবলীল মানে এই জিনিসগুলোকে বোঝার ক্ষমতা না থাকে বা তাকে সাপোর্ট না থাকে তাহলে কিন্তু এগোনো অনেক কঠিন হয়ে যায়। এটা সত্যি কথা। কারণ আমাদের এই জার্নিটা এমবিবিএস পাস করার পরে কিন্তু থেমে থাকে না। আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয়। সেখানে অনেক ধরনের লেভেল পার হতে হয়। ডাক্তারের জার্নি কিন্তু অনেক কঠিন। এই আমরা বলি আজিজ সুপার মার্কেটে হোস্টেলে থাকতে হয়। অনেক কষ্ট করতে হয়। এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে না। শুধু মানুষের চোখে পড়ে যে হ্যাঁ, একটা প্রেসক্রিপশন লিখলো আর হয়তো ফিটা নিয়ে নিল। পেছনের যে অনেক ধাপ, অনেক
কষ্টের জায়গাগুলো থাকে সেগুলো মানে এই সাপোর্টটা কাছের মানুষ যদি বোঝে তাহলে হয়তো কষ্টটা কম হয়। হ্যাঁ, সেটি আসলে পারিবারিক সমর্থন প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত জরুরি এবং একটি কথা না বললেই নয় যেটি আমরা অনেকেই হয়তো বলার চেষ্টা করি বা লোকমুখে শুনি যে আপনার ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসকের সে ছেলে হোক, মেয়ে হোক তার পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যে চিকিৎসক যে লাইফ পার্টনার যদি চিকিৎসক না হয়, হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। জেনারেল লাইনের যারা মানুষ আছে তারা হয়তো অনেক সময় আপনাদের যে ইমার্জেন্সি গুলা কারণ অলওয়েজ চিকিৎসা সেবা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পেশা এবং জনজরুরি গুরুত্বপূর্ণ। যেকোনো ক্রাইসিস মোমেন্টে কিন্তু আপনাদেরকে আমরা পাই। তো সেক্ষেত্রে আসলে লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে একজন চিকিৎসকের লাইফ পার্টনার চিকিৎসকই হতে হবে বিষয়টা এমন কিনা? আ বিষয়টা ঠিক সরাসরি এমনই না যে লাইফ পার্টনার চিকিৎসকই হতে হবে। কারণ এটা ডিপেন্ড করে অনেক সময় আমরা আমাদের লাক কিন্তু আমরা বিশ্বাস করি লাক। অনেক সময় দেখা যাচ্ছে নন মেডিকেল পারসন ও কিন্তু অনেক কোঅপারেটিভ হয়। মানে বোঝার এটলিস্ট চেষ্টা করে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পার্টনার চিকিৎসক বা সে এইটুকু ছাড় দিচ্ছে না। এরকমও কিন্তু হয়। মেক্সিমাম ক্ষেত্রে হয় তা না। তবে সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই একজন চিকিৎসক তো চিকিৎসককে বোঝে। সাপোর্টিভ কতটুকু হলো সেটা ডিপেন্ড করবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার মেন্টাল অ্যাটিটিউড, তার ম্যাচুরিটি এগুলোর উপরে। হ্যাঁ? তবে চিকিৎসক চিকিৎসককে বোঝে বা সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করে। আর যদি আপনার উত্তরে যায় যে কম্পালসরি কিনা, না, নট কম্পালসরি। অন্য অনেক প্রফেশনাল মানুষও কিন্তু এই জিনিসটাকে বোঝার ক্ষমতা রাখে। আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে দুটো ক্ষেত্রেই ভালো হবে না, সেটি যথার্থই বলেছেন। আসলে যদি পরস্পরকে বোঝাটাই এখানে ইম্পোর্টেন্ট যে পেশা থেকে আসুক না কেন। আরেকটি বিষয় যে আপনারা অনেক সময় দেখা যায় যে যারা ইমার্জেন্সি প্রতিদিনই তো আপনারা কেউ না কেউ ইমার্জেন্সি ডিউটিতে থাকেন, যারা সার্জন রয়েছেন এবং আপনি নিজেও একজন সার্জন। অনেক সময় আমি যদি বলি যে এই পেশাতে আসলে আপনাদের একজন চিকিৎসক হিসেবে আ মেন্টাল স্ট্রেস বা মানসিক যে আপনার যে স্ট্রেস এর বিষয়টা থাকে বা এখানে মানসিক শক্তিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা আপনারা সেই বিষয়টি কিভাবে ম্যানেজ করে থাকেন? কারণ আমি বা আমার যেটা মনে হয় বা অনেকেই বলে থাকেন, আমরা বিভিন্ন সময় দেখি যে একজন চিকিৎসকের কিন্তু অন্য পেশার চাইতে তুলনামূলকভাবে মেন্টাল স্ট্রেস এর জায়গাটা অনেক বেশি। কারণ আপনি একজন সার্জন, অপারেশন থিয়েটারে গিয়েছেন, একজন পেশেন্টকে যখন আপনি অপারেশন করছেন তখন কিন্তু নানা চিন্তা আপনার মাথায় থাকে। কারণ তার জীবন, তার পরিবার কিন্তু রয়েছে, স্বজনরা রয়েছে বাইরে যে আপনার মুখে একটা সুখবর শুনবে যে না সফলভাবে সার্জারিটা হয়েছে বা সার্জারির পরবর্তী বিষয়গুলো থাকে। অনেকটাই বলা যায় যে আপনারা কিন্তু একজন মানুষের সুস্থতার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখেন। উপরওয়ালা নিশ্চয়ই তারপরেও আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে। তো এক্ষেত্রে আসলে একজন চিকিৎসকের যে মেন্টাল স্ট্রেস এবং সেই মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট এর বিষয়টা আসলে কেমন হওয়া উচিত বা আপনারা কিভাবে এটি করে থাকেন? না, এটা তো ডেফিনিটলি মেন্টাল স্ট্রেস যেগুলো বলছেন যে আমি যখন একটা অপারেশনে যাই, যাওয়ার আগে কিন্তু আমাকে কেন করছি এটা বোঝাতে হবে। রোগীকে, রোগীর আত্মীয়স্বজনকে। এবং এটার একটা খুব সিম্পল জিনিসও কিন্তু আমরা কিন্তু মানে একটা কনসেন্ট পেপার থাকে। সবসময় অপারেশনের আগে নেওয়া হয় যে রোগীর কনসেন্ট পেপার। সেখানে কিন্তু বলা থাকে যে, যেকোনো কারণে মানে এই কারণে করছি বা যেকোনো কারণে যদি অসুবিধা হয় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী না। কথাটা একটা ফর্মালিটিস। দায়ী না তো অবশ্যই। কিন্তু এরপরও আমার কিন্তু চিন্তা থাকে যে না আমি তো আমার কোনো টেকনিক্যাল কোনো গ্যাপ আমি রাখবো না। আমি চেষ্টা করব যে আমার এই অপারেশন প্রসিডিউর এ যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো এই যে আমি চিন্তা করছি, আমি জানি আমি একই হয়তো অপারেশন প্রতিদিনই করছি। কিন্তু যেকোনো সময় যেকোনো কিছুই কিন্তু একটা জটিলতা যেতে পারে। এটা কিন্তু আমার জন্য তা না। এটা হচ্ছে যে সার্বিক একটা ডাক্তারি প্রফেশন এর ভাষাই রয়েছে। সিম্পল যেকোনো একটা জিনিস যেকোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এইটা যখন আমাকে রোগীকে বোঝাতে হয় এবং আমি যখন করি, সেই সময় কিন্তু আমার মাথায় কাজটা থাকে। যে এটা তো আফটার ইফেক্ট এরকম হতেও পারে। এজন্য একটা রোগীকে সবচেয়ে ভালো হয় স্ট্রেসটা আমি বলব জুনিয়রদের জন্য আরেকটু বলার যে কাউন্সেলিং এর আসলে বিকল্প নেই। আমরা করি। কিন্তু এই সময়টাকে আরো যে হ্যাঁ, মা আপনার বা যখন কোন রোগীকে বলছি যে এই অপারেশনটা করতে যাচ্ছি, স্বাভাবিক নিয়মে এটা হবে না। তবে এই জিনিসগুলো হতে পারে। তো এইগুলো যখন রোগী যদি সহজভাবে মেনে নেয়, সেক্ষেত্রে রোগীর একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। হ্যাঁ? এটা আমাদের জন্য একটু পজিটিভ। কিন্তু সবসময় স্ট্রেসটা কাজ করে। কারণ ডেলিভারির পরেও দেখা যাচ্ছে যে সেটা একটা সিজারিয়ান ক্ষেত্রে বাচ্চা, এক্ষেত্রে দুটো টেনশন কাজ করে। মা কতটুকু ভালো থাকবে, বাচ্চা কতটুকু ভালো লাগবে। শুধুমাত্র ওই সময়টা না, তার পরবর্তী যে সময়টা সেখানেও কিন্তু তাদের জিজ্ঞাসা থাকে। কোন কিছু ডেভিয়েশন হলে অর্থাৎ কোন অ্যাবনরমাল কিছু হলে তখনও কিন্তু রোগীরা সারাক্ষণই কোয়েশ্চেন করতে থাকে। তো এটা তো আমাদের জন্য আসলে একটা স্ট্রেস।
জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনার কাছে আবারও একটু একাডেমিক বিষয় নিয়ে প্রশ্ন রাখতে চাই যে একজন চিকিৎসক যখন বা একজন তরুণ যখন চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করতে চায়, তার এমবিবিএস কোর্স কমপ্লিট করার পরে আমরা দেখি যে বিভিন্ন জন বিভিন্ন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। সেখানে কিছু তারা স্পেশালাইজড ডিগ্রিও নিয়ে থাকে। তো এই যে আসলে যে কে কি বিশেষজ্ঞ হবে বা কোন ডিগ্রির তার জরুরি, এই বিষয়গুলো আসলে একজন তরুণ চিকিৎসকের কিভাবে সিলেক্ট করা উচিত বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতার আলোকে? আচ্ছা, তরুণ চিকিৎসক যখন সে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দেয়, তখনই কিন্তু সে মোটামুটি যেকোনো একটা বিষয়ের প্রতি আ আ একটু ঝুঁকে যায় বা তার ভালো লাগা তৈরি হয় যে আমি সার্জারিতে যাবো অথবা আমি মেডিসিনে যাবো অথবা গাইনিতে হোয়াটএভার অথবা আমি বেসিক কোন সাবজেক্ট। আমাদের দেশে বেসিক সাবজেক্ট বলতে আমরা এমবিবিএস এর যে ১ম, 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার যেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি মানে এই বেসিক সাবজেক্ট না হলে তো আর কেউ পরবর্তীতে ক্লিনিশিয়ান হতে পারবে না। তো বেসিক সাবজেক্টেরও কিন্তু প্রয়োজন। সেই বেসিক সাবজেক্টেও কিন্তু ডিগ্রি রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। তো কেউ যদি মনে করে আমি শিক্ষকতা করতে চাই, আমি স্টুডেন্ট তৈরি করতে চাই, হ্যাঁ? বেসিক সাবজেক্টে সে ওই লাইনেই কিন্তু ডিগ্রি করতে পারবে এমবিবিএস এর পরে। সেটা অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি হোয়াটএভার। আর কেউ যদি মনে করে যে না আমি ক্লিনিশিয়ান, ক্লিনিশিয়ান যারা তারাও কিন্তু ছাত্র পড়ান, হ্যাঁ? তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, হ্যাঁ? তো সেটা হচ্ছে সার্জারি হতে পারে, মেডিসিন হতে পারে। তো যখন তার মেডিসিনে ভালো লাগাটা তৈরি হবে, সে চিন্তা করবে কি সে এমবিবিএস পাস করার পরে মেডিসিনে সে ট্রেনিং করবে। এটাকে আমরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং বলি, পিজিটি। এটা করবে। আচ্ছা একই সাথে আজকাল যেটা সবাই করে যে আ পার্ট 1 মানে ট্রেনিং এর পাশাপাশি মনে করে যে হ্যাঁ, পোস্ট গ্র্যাজুয়েট কি কোনটাতে করব? ডিগ্রি রয়েছে এমএস, হ্যাঁ? মাস্টার অফ সার্জারি, এফসিপিএস, ফেলোশিপ তো কোনটাতে সে যাবে? অথবা ডিপ্লোমা। তো সে যদি মনে করে যে হ্যাঁ, আমার এখন পারিপার্শ্বিকতা আ সাপোর্টিভ না। আমি খুব বড় ডিগ্রিতে সময় দিতে পারব না, কনসেনট্রেশন করতে পারব না। তাহলে সে ১ বছরের জন্য ডিপ্লোমাটা করতে পারে। সেটা তার জন্য একটু সুবিধাজনক। আর যদি সে মনে করে যে না আমার সাপোর্ট আছে, আমি শ্রম দিতে পারবো, এটাকে কন্টিনিউ করতে পারবো তাহলে তাকে এমএস অথবা এফসিসি এর জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেখানেও সিস্টেম রয়েছে পার্ট 1 রয়েছে, মিড টার্ম তারপরে মানে যাই হোক ফাইনাল পার্ট রয়েছে। একেক পর্যায়ের পড়াশোনার ধকলটা আসলে একেক রকম। তো তাকে চিন্তা করতে হবে যে সে যখন চিন্তা করল, এই মাঝপথে এসে হয়তো দেখা যায় অনেকে মনে করে যে, "ইস! মেডিসিন আমার এখন ভাল লাগছে না।" হঠাৎ মাঝপথে চলে আসলে তার অনেকগুলো সময় কিন্তু নষ্ট হয়ে যায়। তো সে যখন চিন্তা করবে তাকে একটু বুঝে শুনে হয়তোবা ৬ মাস দেরি হোক। কিন্তু বুঝে শুনে তার ফ্যামিলি থেকে সে কথা বলবে। ফ্যামিলিতে ডাক্তার না থাকলে তার কলিগদের সাথে কথা বলবে, তার সিনিয়রদের সাথে কথা বলবে। অনেক সময় কিন্তু টিচাররাও হেল্প করে। তার কথার ম্যাচুরিটি দেখেও কিন্তু টিচাররা বলবে, "তোমার জন্য এটা মনে হয় বেটার।" তো এই সাজেশন গুলো কিন্তু সে নিতে পারে। নেওয়ার পরে সে ডিসিশন নিবে এবং সে অনুযায়ী তাকে পড়তে হবে এবং একই কথা বলছি যে এই পড়াটা কিন্তু একটা লেংথি প্রসেস, অনেক স্যাক্রিফাইস করতে হয় এবং ডিসিপ্লিন ওয়েতে থাকতে হয়। সেটা যদি সে চিন্তা করতে পারে ওইভাবে তাহলে তাকে এগোতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি রাখতে চাই। আপনি জানেন যে এই দেশের অনেক তরুণ-তরুণী যাদের স্বপ্ন, যাদের পরিবারের স্বপ্ন, যাদের বাবা-মায়ের স্বপ্ন সন্তান চিকিৎসক হবে, সেই তরুণ-তরুণী যারা চিকিৎসক হতে চায় অথবা যারা ইতিমধ্যেই এমবিবিএস একাডেমিক ক্যারিয়ার শেষ করেছে সেই ইয়াং চিকিৎসকদের প্রতি আসলে আপনার কি বার্তা থাকবে যে চিকিৎসক হতে গেলে নিজেকে পরিপূর্ণ চিকিৎসক হিসেবে তৈরি করতে গেলে আসলে কি করণীয় একাডেমিক ক্যারিয়ার থেকে একেবারে প্রফেশনাল লাইফ এ সংক্ষেপে যদি বলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আচ্ছা ধন্যবাদ। আ একটি কথা বারবারই ঘুরে আসে, দুটো কথা ডেডিকেশন, ডিসিপ্লিন। তো ইয়াং যারা রয়েছে আ তার যেমন আগে যেটা হতো যে অনেকে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিগ্রি গুলো কিন্তু অনেকে পরে নেওয়া হতো। এখন কিন্তু ইয়াংরা মোটামুটি এমবিবিএস পাস করার পরে সবাই জানে যে না আমাকে এটাকে ডিগ্রি নিতে হবে। সে ডিগ্রি ক্যাটেগরি যেটাই হোক না কেন। তো ১ম কথা হচ্ছে তাকে বুঝতে হবে সে কোনটাতে যেতে চায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আ শুধু বইয়ের ভাষাটাই এনাফ না। বই তো পড়তেই হবে। তাকে মানবিক মূল্যবোধটা রাখতে হবে এবং বইয়ের সাথে একটা রুগীর অনেক সময় কিন্তু অনেক কিছু বইয়ে লেখা থাকে না। তো বইটা তো বেস। বই অনুযায়ী তাকে পড়াশোনা করতে হবে কিন্তু রোগীর সংস্পর্শে যত বেশি ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যালি সে একটা পেশেন্ট হ্যান্ডেলিং করবে, সেটা কিন্তু তার জন্য অনেক বেশি উপকারে আসবে। আর কেন এই কথাটা বললাম যে ইদানিং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টার্নি করছে। আ কিন্তু কাজের মনোযোগের পাশাপাশি দেখা যাচ্ছে যে ডিগ্রির মনোযোগটা বেশি হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিক্যাল যে লাইফটা মানে প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্ট টা কিন্তু অনেক সময় কমে যায়। তো আমরা চাই যে ডিগ্রি তো অবশ্যই হবে। কিন্তু পেশেন্ট এর সাথে প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্ট টা রাখতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবে না।
যে না আমাকে এখনই করে ফেলতে হবে তা না। আমাকে একটা রোগীর প্র্যাকটিক্যাল রোগীকে শারীরিকভাবে সুস্থ করতে হবে এবং মনে, মনে আমাকে কিন্তু মেন্টাল যে ম্যাচুরিটি যে একটা রোগী কিন্তু শুধু শরীরটাও না, তার মনের সম্পৃক্ততা শরীরের সাথে অনেক কিছু। এই মেন্টাল কাউন্সেলিং বা এই সাপোর্টটাও কিন্তু রোগীকে আমাকে দিতে হবে। এই অ্যাটিটিউডটা আমার মধ্যে থাকতে হবে। সর্বোপরি ধৈর্য থাকতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আরিফা শারমিন মায়া। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা মিলেনিয়াম টিভি বেসে পরিবারের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মিলেনিয়াম টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে আমি যদি চিকিৎসক হতে চাই তাহলে আমার আসলে কি করণীয়, একাডেমিক ক্যারিয়ার কিভাবে শুরু করা উচিত এবং আমার একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে আমার প্রফেশনাল লাইফটাকে অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাকে কিভাবে সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলছিলাম এবং আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক্তার আরিফা শারমিন মায়া, জেনারেল প্রসূতি ও গাইনি এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ঢাকা। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মূল্যবান বেশ কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা মিলেনিয়াম টেলিভিশন ইউএস এর পর্দায় সেগুলো আপনাদের জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের শিক্ষার্থী জীবনে এবং প্রফেশনাল জীবনে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগবে। আজকের মতো আমরা বিদায় নিব। আজকের মতো আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ মুহূর্তে আমরা, সময় স্বল্পতার কারণে আমাদেরকে বিদায় বলতে হচ্ছে। তবে যাবার আগে বিনীত অনুরোধ করতে চাই, যে সমস্ত তরুণ-তরুণী চিকিৎসক হিসেবে নিজেকে গড়তে চান, যে সমস্ত পরিবার অভিভাবকরা সন্তানদেরকে চিকিৎসক হিসেবে দেখতে চান, আ তাদেরকে এই একাডেমিক ক্যারিয়ার এবং একাডেমিক ক্যারিয়ার পরবর্তী প্রফেশনাল লাইফে আজকে যে আমাদের যে আমন্ত্রিত অতিথি তার অভিজ্ঞতার আলোকে যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন, গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রতিটি চিকিৎসক আমাদের দেশের জন্য, সমাজের জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসক জরুরি গুরুত্বপূর্ণ সেবা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে, যেকোনো সময় আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। আমরা চিকিৎসকদের প্রতি অবহেলা না করি, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করি এবং প্রতিটি চিকিৎসক আমাদেরই পরিবার, আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই অভিভাবক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।